দেখ কালকে ডাউনস্ট্রিম প্রসেসিং এর ক্ষেত্রে প্রথম স্টেপটা বলা হয়েছিল যে এরকম ভাবে যে আফটার ফার্মেন্টেশন অথবা বায়োকনভার্সন স্টেপের পর একটা স্টেপস আসবে যেখানে মাইক্রোবস যে বায়োকনভার্সন বা ফার্মেন্টেশনের জন্য দায়ী সেইটাকে আলাদা করব আমরা ফ্রম দা ব্রথ মানে যেখানে গ্রো করলো। তো এই যে যখনই আমরা এই কাজটা করব তো আমাদের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে এরা মেটেরিয়ালটাকে মানে প্রোডাক্টটাকে মিডিয়ামের মধ্যে সিক্রেট করতে পারে অথবা ভিতরে নিজেদের বডির মধ্যে রাখতে পারে। তাহলে ভিতরে যদি নিজের বডির মধ্যে রাখে, হ্যাঁ, তখন একরকমের একটা তোকে স্টেপসে যে ইয়ে করে আর যদি ভিতরের মধ্যে যায় তখন সেলটাকে ফাটাতে হবে। ঠিক আছে, তাহলে দুটো পার্ট রয়ে যাচ্ছে, একটা হচ্ছে গিয়ে যে বাইরেই সিক্রেট করলো তখন আমরা সেলটাকে সেপারেট করে নেব, আর যদি ভিতরে রাখে তখন সেলটাকে আমরা ফাটাবো। ওকে, তো এইখানে আমরা পাচ্ছি, লক্ষ্য কর, হ্যাঁ, আমরা যেটা পাচ্ছি সেটা এরকম যে ফার্স্টেই স্টেপে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সট্রা সেলুলার প্রোডাক্ট না ইন্ট্রাসেলুলার প্রোডাক্ট। যদি এক্সট্রা সেলুলার প্রোডাক্ট হয় তাহলে তো আমাদের সলিড লিকুইড সেপারেশনে যেতে হবে, যেটা কালকে নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, দেখ সলিড লিকুইড সেপারেশন এই জায়গাটাই আছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তো কালকে ছিলাম আমরা সলিড লিকুইড সেপারেশন। তো সলিড লিকুইড সেপারেশনে কেন ছিলাম না, এক্সট্রা সেলুলার প্রোডাক্ট হলে সলিড লিকুইড সেপারেশন, আর যদি ইন্ট্রাসেলুলার প্রোডাক্ট হয়, লক্ষ্য কর, এক্সট্রা সেলুলার প্রোডাক্ট হতে পারে, ইন্ট্রাসেলুলার প্রোডাক্ট হতে পারে, তাহলে সেলের ভিতরে আছে, তাহলে এবারে সেলটাকে ডিসরাপশন করতে হবে, দিয়ে সলিড লিকুইড সেপারেশনে যেতে হবে। এবার কালকে যখন আমরা সলিড লিকুইড সেপারেশন নিয়ে বলছিলাম তখন আমরা বলছিলাম যে there are four processes by which you can separate the solid from the liquid, that is the filtration, centrifugation, flocculation and flotation. ওকে, ফিল্ট্রেশনের মাধ্যমে কি করব আমরা, সলিডটাকে লিকুইড থেকে ডিভাইড করব। এবারে সলিড আর লিকুইডের মধ্যে ডেনসিটি খুব কম আছে তখন সেন্ট্রিফিউগেশন করে করব। যদি সলিডের পার্টিকেল গুলো খুব ছোট হয় তখন ইনঅর্গানিক সল্ট কিংবা কোনো অর্গানিক পলিভ্যালেন্ট আয়ন ইউজ করে ওটাকে ভারী করে দিয়ে নিচের দিকে ফেলে দেবো, দ্যাট ইজ ফ্লকুলেশন। যদি এই তিনটের কোনোটাই না হয় তাহলে ভিতর থেকে হাওয়া চালাবো, হাওয়ার চালানোর সময় মিডিয়ামের মধ্যে আমরা ফ্যাটি অ্যাসিড আর কিছু অ্যামাইন্স রাখবো, সেইগুলো বাবল তৈরি করবে, বাবলের গায়ে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা এগুলো লেগে যাবে, সেইটা ওপরে হালকা হয়ে ঘুরতে থাকবে, মানে ভাসতে থাকবে, সেইটাকে আমরা চেঁচে বার করে নেব। These are the four steps of solid liquid separation. Now if it is an extracellular product, solid liquid separation is essential. But if it is an intracellular product, before going into the solid liquid separation, we have to go for cell disruption. This cell disruption is a second steps in downstream processing. Okay,
whenever we know from our experience that a product is being deposited within the bacterial fungal body, within the fungal body or bacterial body, then firstly we have to disrupt the cell. Disrupt the cell means you have to remove the cell wall and you have to remove the cell membrane and open the cytoplasm and separate the nucleus or DNA or RNA from it. Okay, so this is also a method of DNA isolation. So in this method, in cell disruption method, we generally use either mechanical means or chemical means, and these mechanical means and chemical means is being taken or granted based on how much intracellular product are going to be handled by the company or by the lab. Okay, তাহলে দেখ সেল ডিসরাপশন করাটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট। এবারে এইখানে আছে গিয়ে মেকানিক্যাল মেথড। মেকানিক্যাল মেথডের মধ্যে হেভি স্ট্রেস ইউজ করা হয়, যেমন প্রেসার, ঘষা দেওয়া, অ্যাব্রেশন, আর কিছু বলের মতন জিনিস দিয়ে অথবা আল্ট্রাসাউন্ড ইউজ করে সেলটাকে ফাটানো হয়ে থাকে। আলটিমেটলি দা ইন্টারসেলুলার প্রোডাক্টটাকে বার করতে গেলে তোকে ইউজ করতে হবে কি না, সেলটাকে ফাটিয়ে ভিতরের জিনিসটাকে বের করে নিয়ে আসতে হবে। তো এইখানে যখনই আমরা প্রেসার, অ্যাব্রেশন, সনিকেশন, তারপরে হচ্ছে বিট দিয়ে হোমোজিনাইজ করা, বাটা, আমরা যেটা যেমন আমরা দেখবি পান বাটি একটা মর্টার পেস্টেল নিয়ে পান যেটা খায় বয়স্ক হয়ে গেলে দাঁত না থাকলে তখন বেটে দেওয়া হয়, সেই রকম মর্টার পেস্টেল দিয়েও বার করা হয়। তো এইটা যখন আমরা করব তখন সবচেয়ে বড় আমাকে প্রিকশন নিতে হয়, সেটা হচ্ছে যে এই প্রসেসে যদি কোনো হিট জেনারেটেড হয় তাহলে সেই হিট জেনারেশনটাকে যেন ওইখানে না থাকে, ওইটাকে কুল করে দিতে হবে। তার মানে একটা কুলিং ব্যবস্থা ওর সঙ্গে থাকতে হবে। আর এইটা যখন আমরা করি তখন এইটার মধ্যেও আবার ভাগ আছে, ল্যাবরেটরিতে কি করব, ইন্ডাস্ট্রিতে কি করব। ক্লিয়ার? তাহলে আসছি আমি মেকানিক্যাল সেল ডিসরাপশন। এবারে দেখ মেকানিক্যাল মেথডে সিয়ার, SHEAR, সিয়ার মানে হচ্ছে ছেঁড়া, সলিড অবস্থায় ছেঁড়া, লিকুইডের মধ্যে ছেঁড়া বা অন্যান্য কন্ডিশন। তাহলে সেলটাকে যে আমরা ছিঁড়বো সেইটা হচ্ছে সলিডের মধ্যে, সলিড কন্ডিশনিং অথবা লিকুইড কন্ডিশনে, মানে ব্রথের সঙ্গে সেলটা আছে। সলিডে মানে হচ্ছে তুই সেন্ট্রিফিউজ করে সলিডটাকে আলাদা করে দিয়েছিস, লিকুইড নিয়ে কাজ করছিস না। আর আদার্স হচ্ছে গিয়ে যেমন হচ্ছে অটোক্লেভ করা, লায়োফিলাইজেশন মানে হচ্ছে গিয়ে ড্রাইং করা ঠান্ডা টেম্পারেচারে, আর মাইক্রোওয়েভ ইউজ করা। এ পার্টিকুলার টাইপ অফ wavelength is being utilized to disrupt the bond in cell wall and denature the protein, and microwave used in that case. Okay, এইখানটাই মেকানিক্যাল মেথডের মধ্যে তিনটে আছে, আদার মেথডস আছে, সলিড সিয়ার আছে, লিকুইড সিয়ার আছে। সলিড সিয়ারের মধ্যে বিড মিল ইউজ করা হয়, প্রেস ইউজ করা হয়। লিকুইড সিয়ারের মধ্যে হোমোজিনাইজেশন, সনিকেশন করা হয়। আদার্স এর মধ্যে আছে অটোক্লেভ, মাইক্রোওয়েভ, লায়োফিলাইজেশন করা হয়। ঠিক আছে, এবারে আসছি আমি বিড মিলে। লক্ষ্য কর এইগুলো হচ্ছে গিয়ে সেলস গুলো, সেলস হোক বা কোনো পার্টিকেল, এরকম বল নেওয়া হয়েছে। বলগুলো জেনারেলি মেটাল দিয়ে তৈরি কিংবা কাঁচ দিয়ে তৈরি। ক্লিয়ার? এবারে এই বলটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর র মেটেরিয়াল যেটা আমাদের সেলস গুলো সেটাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং ভিতরে একটা অ্যাজিটেটর আছে। লক্ষ্য কর এটা যখন ঘুরবে
তখন এই বলগুলোও ঘুরবে আর সেলের মধ্যে এই জিনিসগুলোও ঘুরবে। এবারে যখন বল দুটো কাছাকাছি আসবে তখন সেলটা এর মাঝখানে চাপা পড়ে ভেঙে ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে এরকম একটা গ্রাইন্ডিং চেম্বার থাকবে, সেই গ্রাইন্ডিং চেম্বারের মধ্যে কাঁচের বল নেওয়া থাকবে, সেই কাঁচের বলের মধ্যে সেলটাকে প্রেস হবে, সেলটা প্রেস হলে সেল এর ভেতর থেকে যা যা জিনিস আছে সেগুলো বেরিয়ে আসবে। এইটা নির্ভর করে হচ্ছে কতটা এফিশিয়েন্টলি করব এই এই রোটেটিং শ্যাফটের স্পিডের উপরে বা অ্যাজিটেটরের স্পিডের উপরে, এক বিডস গুলো কি প্রপোর্শনে দেওয়া আছে তার উপরে, বিডস এর সাইজের উপরে, সেল সাসপেনশনটার কনসেন্ট্রেশনের উপরে, সেল সাসপেনশনের ফ্লো রেটটা কি হবে সেটার উপরে, আর এইখানের এই যে ডিস্ক গুলো আছে এই ডিস্কের ডিজাইন কেমন হবে তার উপরে। তাহলে দেখ আমরা যখন বিড মিল ইউজ করছি, বিড মিলস ইজ আন্ডার দ্য সলিড শিয়ার, ঠিক আছে, এখানে গ্লাস অথবা সিরামিক beads are used to crack open the cells, ঠিক আছে। তাহলে whenever we want to crack open the cells, these two beads will causing pressure on the smaller biological molecule and it become opened and it will release its material. Clear? Sometimes stainless steel balls are also used. Now it requires a chamber, its jacketed chamber with its central a rotating shaft is present which is running along the center, and with these attached discs are there, and within this you are adding the cells solution with the bead. Now this bead collide with the cells or it will cause pressure on the cell. These bead to bead interaction will release the intercellular substances and the products are being come out through the outlet. Then we go for the solid liquid separation. Okay, so this is the next. In the liquid here, there are two processes. One is sonication, another is the homogenization. Means we are applying the physical mechanical force on the cells which is dispersed in any liquid. Okay, so sonication is done by inducing some vibration. These vibrations are of a particular wavelength as well as of megahertz. Whenever a sonication is being applied, a cells become making a cavity on its facing part. Means the part of the cell which is facing the sonication become U-shaped, and whenever it become U-shaped, it will ultimately release causing pressure within the intercellular fluid and it will burst. Means it will explode. Okay, so come into this. In ultrasonication, you will get 2-3 different type of sound. This is the infrasound, which is less than 20 hertz, and we are able to hear the sound in between 20 hertz to 20 kilothousand hertz, and from 20 kilothousand hertz to 20 million, 200 million hertz is the region of ultrasound. This sound is being applied on the cell. Okay. What sound is being applied? More than 18 and less than 200 MB. Okay.
These having generally more than 18 to less than 1 megahertz, 1 megahertz are being applied. As a result, whenever you are applying this type of sound, there is a small displacement on the surface. You will see it. The ultrasound is being applied and the initial displacement. After that, there is a further displacement, and after that, another displacement occurs. This type of making structure is called cavitation. This cavitation is equal to what type of acoustic power you are applying on the cells, so that the production of micro bubble will be at the site. Come out from the cell, and sometimes any additional factors which helps in ultrasonication are also being applied, so that the cells become easily destructed or explode. তাহলে দেখ, আল্ট্রাসনিকেশন হচ্ছে একটা পার্টিকুলার সাউন্ড ওয়েভ, যে সাউন্ড ওয়েভটা হচ্ছে অর্কেস্ট্রিক সাউন্ড, মানে যেটা আমরা শুনতে পাই সেইটার ঠিক বাইরে থেকে প্রায় 2000 মেগাহার্টজ এই ওয়েভের মধ্যে পড়ছে। ওকে, এই 200 মেগাহার্টজ থেকে 20 হার্টজ, 20 কিলোহার্টজ থেকে 200 মেগাহার্টজ হচ্ছে আল্ট্রাসাউন্ডের রিজিয়ন। তো একটা সেলকে ফাটাতে গেলে কি করতে হয়? আল্ট্রাসাউন্ড দিতে হয়। তাহলে আল্ট্রাসাউন্ডটা দেব কিভাবে? না, একটা লিকুইড মিডিয়ামে থাকবে, সেলস গুলো সেখানে দেবো। এবারে দিলে কি হবে? যেখানে আল্ট্রাসাউন্ডের টাইটেনিয়াম প্রোবটাকে ঢুকানো হয়েছে তার আশেপাশে একটা 18 কিলো হার্টজ থেকে 1 মেগাহার্টজ এর মতন একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হবে। এই হাই ফ্রিকোয়েন্সি তৈরি হলে তখন কি হবে? সেল সারফেসের মধ্যে যে ফেস করছে এই ওয়েভটাকে, সেইটা ভিতরের দিকে ঢুকে যাবে, সেটাকে বলা হয় ক্যাভিটেশন। ক্যাভিটেশনটা একটা সার্টেন সময়ে আসবে যে ওইটা এমন একটা সরু স্ট্রাকচার তৈরি করবে, দিয়ে বাবলের মতন বাস্ট করতে থাকবে, এক্সপ্লোড করতে থাকবে। এক্সপ্লোড যেই হয়ে যাবে তেমনি এটা সেল কন্টেন্টটাকে বাইরে নিয়ে চলে আসবে। তাহলে এটার এবারে দুটো মেথড আছে, ডাইরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড। এইখানে দেখ, এইখানে একটা আল্ট্রাসনিকেটরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা বিকারের মধ্যে, আর একটা হচ্ছে গিয়ে প্রোব না ঢুকিয়ে প্রোবটাকে অন্য জায়গায় ব্যবস্থা করে রাখা হয়েছে। দেখ, এখানে প্রোবটা ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে সলিউশনের সঙ্গে যার মধ্যে সেলস আছে, এখানে প্রোবটা ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই, এটা হচ্ছে ইনডাইরেক্ট সনিকেশন। ওকে, তাহলে এখনো পর্যন্ত তোরা যেটা জানলি সেটা হচ্ছে সলিড শেয়ারের মধ্যে বিটস, আর লিকুইড শেয়ারের মধ্যে হচ্ছে গিয়ে সনিকেশন বা আল্ট্রাসনিকেশন। এরপরে হচ্ছে হোমোজিনাইজেশন। হোমোজিনাইজেশন মানে হচ্ছে বেটে পেস্ট করে দেওয়া। তো যখনই আমরা বেটে পেস্ট করতে যাব তখন আমাদের একটা টিউব লাগবে, টিউবটার ভিতরে ফিট করে যাওয়া একটা প্রেসার দেওয়ার স্ট্রাকচার লাগবে। তাহলে লিকুইড বেসড হোমোজিনাইজেশন সেল ডিসরাপশন করার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়, এবং এইটা স্মল ভলিউমস যেখান থেকে পাবো এবং কালচার্ড সেলের ক্ষেত্রে করা হয়। ন্যারো স্পেসে হেভি প্রেসার ক্রিয়েট করা হয়, যা সাসপেনশনের মধ্যে সেলস গুলো তখন ফেটে যায়। এইখানে দেখ,
এইটা হচ্ছে যেমন ঘষা দিয়ে বিডের মাধ্যম থেকে বিড মেথডে, বিড মিলস মেথডে সেলের ভিতরে কন্টেন্টটাকে বার করে দেওয়া হচ্ছিল, সেরকম এখানেও করা হয়। তো মেকানিক্যাল হোমোজেনাইজেশন হতে পারে, প্রেসার হোমোজেনাইজেশন হতে পারে। প্রেসার হোমোজেনাইজেশনের ক্ষেত্রে প্রেসার ইজ বিং অ্যাপ্লাইড, আর মেকানিক্যালের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা মেকানিক্যাল প্রেসার করা হয়। তোরা সাইকেলে পাম্প করার যে জিনিসটা দেখেছিস, সেই সাইকেলের পাম্প করা জিনিসটার মতন দেখতে হচ্ছে হোমোজেনাইজার। এইখানটায় সাইকেলের পাম্প করার জিনিসটা দেখবি যেটা হাওয়াটাকে ঠেলে নিচে নামিয়ে নিয়ে যায়, তার ফলে কি হয়, তোর টিউবটাতে হাওয়া ভরে যায়। সিমিলারলি এইটাও কি হবে, দেখ ওই সামনের দিকে একটা ছোট্ট অরিফিস থাকবে, মানে ফুটো থাকবে, যেখানে ওই পাম্প করার হ্যান্ডেলটা চিপে ঢুকাবি, আর ভিতরটাতে থাকবে হচ্ছে সেলফ, ফেটে যাবে, তারপরে অরিফিসটাকে খুলে সেখান থেকে আমরা মেটেরিয়ালটাকে বার করে দেবো। তাহলে আপ টু দিস ইউ হ্যাভ লার্ন there are three processes. One, you can apply bid mills for solid shear. For liquid shear you are using sonication or homogenization. Okay, now এরপরে আসবো বুঝলি, যেগুলো সেইগুলো হচ্ছে গিয়ে আমাদের আদার্স মেথড, অটোক্লেভ করা 20 পাউন্ড প্রেসারে, হ্যাঁ 120 ডিগ্রি সেন্টিগ্রেড কোন জিনিস যদি তুই রাখিস তাহলে সেটা ফেটে যাবে। জেনারেলি ফাঙ্গাল সেলস এবং প্লান্ট সেলস যাদের সেল ওয়াল গুলো শক্ত, তাদের ক্ষেত্রে অটোক্লেভ ইউজ করা হয়, সনিকেশনও ইউজ করা হয় যাদের ক্ষেত্রে শক্ত। লায়োফিলাইজেশন মানে হচ্ছে গিয়ে সাকশন প্রেসার থাকবে, সঙ্গে সঙ্গে টেম্পারেচার ডাউন হবে। এবং এইখানে জেনারেলি কি হয়, যখনই আমরা আবার এই যখনই প্রেসার উইথড্র করব, নেগেটিভ প্রেসার ক্রিয়েট করব, আর তার সঙ্গে সঙ্গে কম টেম্পারেচার ক্রিয়েট করব, তার ফলে কি হবে, সেলের মধ্যে জল, আইস এসবগুলো জমবে। এবারে যখনই আমি ওটাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসবো, সেল ভলিউম বেড়ে ফেটে যাবে। সেইটা হচ্ছে গিয়ে তোর লায়োফিলাইজেশনের ক্ষেত্রে। মাইক্রোওয়েভের ক্ষেত্রে কি হয়, একটা টেম্পারেচার, এটা মেমব্রেন এবং মেমব্রেনের মধ্যে ইমার্জ হয়ে থাকা প্রোটিন গুলোকে ডিন্যাচুর করবে। যেহেতু ওখানে প্রোটিন গুলো ডিন্যাচুর হলো, মেমব্রেনটাকে ডিন্যাচুর করে দিল, সেল মেমব্রেনটা পোরাস হয়ে যাবে, সেজন্য ভিতর থেকে মেটেরিয়াল গুলো সব বাইরে চলে আসবে। তাহলে দেখ, ফিজিক্যাল বা মেকানিক্যাল মেথডের ক্ষেত্রে আমরা তিনটে মেথড ইউজ করছি। ওয়ান ইজ ফর সলিড shear, the second one is for liquid shear, and the third one is for others. In others, autoclave, microwave, and lyophilization is there. Okay, in liquid shear, homogenization and sonication, and in solid shear, bid mills and pressures are also being utilized. যেমন হোমোজিনাইজেশনের ক্ষেত্রে প্রেসার ক্রিয়েট করা হয়, তেমনি এখানেও ক্রিয়েট করে সেলটাকে ফাটানো হয়। এরপরে আসছি কেমিক্যালি অসমোটিক স্ট্রেস দেওয়া বা অসমোটিক শক দেওয়া। এবারে ভাব, আমাদের কাছে দু রকমের জিনিস আছে। সেলটাকে রেখেছি যেখানে, সেইখানে হচ্ছে সেলের ভিতরের যা অসমোটিক কনসেন্ট্রেশন, বাইরে অসমোটিক কনসেন্ট্রেশন কম, সেলের ভিতরে জল কম আছে, বাইরে জল বেশি আছে। তাহলে সেলটা কি করবে না, সেলটা জলটা টেনে ফুলে যাবে। তার মানে আমরা যা কালকে বলেছিলাম, সলিড লিকুইড সেপারেশনের পর সেলটাকে যদি অপোজিট কন্ডিশনে প্লেস করি, মিন্স হেভি অ্যামাউন্ট অফ সলভেন্ট থাকবে, মানে ওয়াটার থাকবে, আর নো সলিউট থাকবে, তখন সেলটা ফেটে যাবে। বুঝছো তো? এটা দু রকম ভাবে করা হয়, বাই ইউজিং অসমোটিক্যালি অ্যাক্টিভ সল্ট, placing the cells in osmotically active salt or osmotically active sugar. Then it will transfer to a pure solvent like water, where it absorbs huge amount of water and
ultimately the cells will explode. বুঝছে? তারপরে হচ্ছে হিট শক। যদি দেখা যায় কোন সেলকে 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হিট করা হয় তাহলে এটা ফেটে যায়। যেমন হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পেরিপ্লাজমিক স্পেসে যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে ব্যাকটেরিয়ার পেরিপ্লাজমিক স্পেসে থাকা ম্যাটেরিয়াল গুলো বেরিয়ে আসবে। সেল ওয়ালের আর সেল মেমব্রেনের মাঝখানের যে স্পেস সেটাকে বলা হয় পেরিপ্লাজমিক স্পেস। সেই পেরিপ্লাজমিক স্পেসের মাঝখানে থাকা প্রোটিন গুলো গ্রাম নেগেটিভে 50 ডিগ্রিতে যদি হিট করা হয় তাহলে পেপটাইডোগ্লাইকান লেয়ারটা বন্ডিং গুলো ডিস্টার্ব হয়ে যাওয়ার জন্য ওর ভেতরে থাকা ম্যাটেরিয়ালটা বেরিয়ে আসবে। যদি সেল ওয়াল সেল মেমব্রেন এর ভিতরে থাকা সেল ওয়াল তারপরে সেল মেমব্রেন তার ভিতরে থাকা সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিন রিলিজ করতে চায় তাহলে ইকোলির ক্ষেত্রে দেখা গেছে 90 ডিগ্রি সেন্টিগ্রেডে 10 মিনিট ধরে যদি হিট করা হয় তাহলে ওটা বেরিয়ে আসবে। জেনারেলি দেখা যায় শর্ট ডিউরেশনের যদি হাই টেম্পারেচার শক দেওয়া হয়, হ্যাঁ, শর্ট ডিউরেশনের জন্য হাই টেম্পারেচারে শক দেওয়া হয় রাদার দেন অনেকক্ষণ ধরে যদি শক দেওয়া হয় তার মধ্যে থেকে বেটার প্রোডাক্ট পাওয়া যায় শর্ট ডিউরেশনের হেভি টেম্পারেচার শক। কিন্তু এটার একটা মুশকিল হচ্ছে অনেক প্রোটিন আছে হিটে ডিনেচার করে যাবে, তার ফলে আমরা আলটিমেটলি বার করে নিয়ে আসার পর এটার ফাংশনালিটি লস্ট হতে পারে। এবার হচ্ছে ডিটারজেন্ট। ডিটারজেন্ট যখনই আমরা অ্যাপ্লাই করি, ডিটারজেন্ট জেনারেলি লিপিডের উপরে কাজ করে বা ফ্যাটি অ্যাসিডের উপরে কাজ করে। তাহলে ফ্যাটি অ্যাসিডটা কোথায় আছে? না, ফ্যাটি অ্যাসিড আছে হচ্ছে সেল মেমব্রেনের মধ্যে। তাহলে ডিটারজেন্ট ইউজ করলে কি হবে, মাইক্রোবিয়াল সেল মেমব্রেনের গায়ে যে লিপিড আছে তার মধ্যে যে কম্পোনেন্টস গুলো আছে সেইগুলো ডিস্টার্ব হবে। এবারে এই ডিটারজেন্ট হচ্ছে 3 রকমের, 1 ক্যাটায়নিক ডিটারজেন্ট, 2 অ্যানায়নিক ডিটারজেন্ট, 3 হচ্ছে নন আয়নিক ডিটারজেন্ট। ক্যাটায়নিক ডিটারজেন্টের মধ্যে ইথাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড হচ্ছে গিয়ে মোস্ট সুটেবল টু ব্রেক ডাউন দ্য সেল মেমব্রেন। ট্রিটন X100, এই ট্রিটন X100 হচ্ছে একটা পেটেন্ট কম্পাউন্ড, এর কম্পোজিশন কি জানা যায়নি। এটা দিলে এটা নন আয়নিক ডিটারজেন্ট, এটা দিলেই মেমব্রেনের প্রোটিন গুলো সলিউবলাইজ করে যায়। মেমব্রেনের প্রোটিন যদি গুলে যায় তাহলে মেমব্রেনটা ফুটো ফুটো পোরাস হয়ে যাবে, সেই পোরাসের মাধ্যম দিয়ে সাইটোপ্লাজমের জিনিসগুলো সব বেরিয়ে চলে আসবে। খুব পপুলার যেটা সেটা হচ্ছে অ্যানায়নিক ডিটারজেন্ট সোডিয়াম ডোডোসাইল সালফেট। হ্যাঁ, এইটাও প্রোটিন ইন্টারঅ্যাকশন কে ডিস্টার্ব করে সেলের ইন্টেরিয়র এর মধ্যে থাকা জিনিসগুলোকে বার করে নিয়ে আসে। তাহলে লক্ষ্য কর, ডিটারজেন্ট is having a target on the cell membrane. It target two areas: one, disrupting the cell membrane fatty acid, disrupting or denaturing the proteins of the membrane. It are of 3 types: cationic, non-ionic and anionic. Cationic include ethyl trimethyl ammonium bromide. Anionic include sodium dodosyl sulfate, and a non-ionic is included Triton X100. Okay, এরপরে আসছি অ্যালকালি। অ্যালকালি দিয়ে সেল লাইস করা যায়। এখানে অ্যালকালির সঙ্গে SDS মেশাতে হয়, সোডিয়াম ডোডোসাইল সালফেট। তাহলে দেখ, আমরা যখন সেল ফাটাবো তখন বাইরে সেল ওয়ালটাকে নষ্ট করতে হবে, ভিতরে সেল মেমব্রেনটাকে ব্রেক করতে হবে বা ফুটো করতে হবে, তারপরে ভিতরের ইন্টেরিয়র জিনিস পাবো। তাহলে প্রথমে কি করা হয় না, যখনই আমরা ট্রিটমেন্ট করতে চাইবো সেলসটাকে, তখন সেলসটাকে সেন্ট্রিফিউজ করে আলাদা করে নিতে হবে। আলাদা করে নেওয়ার পর সেলটাকে একটা
জায়গায় গুলতে হবে, যেখানে গ্লুকোজ থাকবে, ইডিটিএ থাকবে, ইডিটিএ ফর ক্যাপচারিং ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম আয়ন, আর হচ্ছে আরএনএএস থাকবে। আরএনএএস কেন থাকবে না, আমি ধর ডিএনএ বা প্রোটিন সেল থেকে আমরা ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো বার করতে চাই, সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এনজাইম, প্রোটিন, ডিএনএ আর আরএনএ। এবারে দেখ, সবাই যদি একসাথে থাকে তাহলে আমার সেপারেশনের পরের ফার্দার ডাউন স্ট্রিমটাকে মুশকিল হবে। তাহলে আমরা এক একটা করে হাঁটাবো। যদি আমরা ধর প্রোটিন বা এনজাইম নিতে চাই, তাহলে ডিএনএটাকে ব্রেক করব, আরএনএটাকে ব্রেক করব। যদি আমরা ডিএনএটাকে নিতে চাই, তাহলে আমরা প্রোটিনটাকে ব্রেক করব, আরএনএটাকে ব্রেক করব। যদি আরএনএটাকে নিতে চাই, তাহলে ডিএনএটাকে ব্রেক করব আর প্রোটিনটাকে ব্রেক করব। তো এইটা করতে গিয়ে জেনারেলি আমরা সেল ফাটিয়ে ডিএনএটাকে বার করে নিয়ে আসতে একটা রাস্তা বলছি। এনজাইমও বার করা যায়, প্রোটিনও বার করা যায়। যেখানে ডিএনএটা আমার ইম্পর্টেন্ট, সেখানে আমি আরএনএএস দেব, কারণ কি ও আরএনএটাকে ব্রেক করে দেবে। ইডিটিএ কেন দেবো না, ইডিটিএ হচ্ছে একটা চিলেটিং এজেন্ট, যে ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম গ্রোথ মিডিয়ামে যেটা ছিল বা ওর গায়ে যেটা লেগেছিল সেইটাকে ট্র্যাপ করে নেবে। তাহলে কি লাভ হবে না, আমি যখন এনএওএইচ দেবো তখন ওই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম থাকলে যতটা এফিসিয়েন্সি দেখাতে পারতো ততটা দেখাবে না। এবারে গ্লুকোজ কেন দেবো না, এ অসমোটিক প্রেসারটাকে মেনটেন করবে, না হয়তো সেলটা চুপসে যেতে পারে অথবা হেভি ফুলে যেতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে যখনই আমরা লাইসিসটা তৈরি করব, বাফার তৈরি করব, পিএইচ জেনারেলি 8 করি আমরা, আর তার মধ্যে দু রকমের জিনিস মেশানো হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম ডোডোসাইল সালফেট। সোডিয়াম ডোডোসাইল সালফেট তোদের আগের বারই বলে দিলাম, একটা অ্যানায়নিক ডিটারজেন্ট, যে মেমব্রেনের মধ্যে প্রোটিনটাকে ডিন্যাচুর করবে, তার ফলে মেমব্রেনের মধ্যে ফুটো ফুটো তৈরি হবে। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে, ধরে নে সেল ওয়ালটাকে ডিসইন্টিগ্রেট করে দেবে। এবারে সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে এমন একটা কনসেন্ট্রেশনে নিতে হবে, না হলে কি হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সাথে সাথে ডিএনএটা ডাবল স্ট্র্যান্ডেড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড কন্ডিশনে চলে যাবে। সেই জন্য অ্যালকালি লাইসিসের ক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে যত কম অ্যামাউন্টে ইউটিলাইজ করা যেতে পারে সেটাই ইউটিলাইজ করি। গট ইট? তাহলে অ্যালকালি লাইসিস আর occurring in lab in which our main target is to collect DNA or enzyme or protein, not generally the RNA. The main target area is the DNA. Now, we isolate the living organism by centrifugation in the form of pellet. Then we wash the pellet and resuspend in a solution which having EDTA, glucose, that is resuspended in a EDTA, glucose and RNAs. RNA is being applied to remove the RNA. EDTA is being applied to trap the calcium and magnesium ion, so that after we will apply NaOH, which will not hamper the concentration or activity of Na. And the glucose is being applied to maintain a osmotic pressure or osmotic balance. Now, two things are being applied, NaOH and SDS. SDS to make the membrane porous and NaOH to disturb the cell wall. Now, whenever we apply NaOH, it also hampers the structure of DNA. So, the lower concentration are being selected to collect the DNA in intact form if we wanted to isolate the DNA. Organic solvent.
অর্গানিক সলভেন্ট ইউজ করে সিমিলারলি মেমব্রেনের মধ্যে ফসফোলিপিডটাকে ডিসলভ করা হয়। আর সেল ওয়াল এর মধ্যে থাকা মানে সেল ওয়াল আর সেল মেমব্রেন সবসময় ফাটাতে হবে। তাহলে অর্গানিক সলভেন্টের টার্গেট এরিয়া জেনারেলি সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ফসফোলিপিড। কি কি অর্গানিক সলভেন্ট ইউজ করা হয়? টলুইন জেনারেলি ফর ইস্ট, অ্যালকোহল ইউজ করা হয়, ডাইমিথাইল সালফোক্সাইড ইউজ করা হয়, মিথাইল ইথাইল কিটোন ইউজ করা হয়, অ্যাসিটন ইউজ করা হয় ফর অ্যানিমাল সেলস। তাহলে দেখ ইস্ট সেলের ভিতরটাকে ফাটিয়ে বার করে নিয়ে আসার জন্য হচ্ছে ইউজ করা হয় টলুইন। এবারে দেখ আমাদের যখন অ্যালকোহল ফার্মেন্টেশন হয় তখন ইস্ট ওটা বাইরেই সিক্রেট করে, তো অটোমেটিক্যালি আমরা টলুইন ইউজ করে ইস্ট তখন ফাটাই না। কিন্তু ইস্টের মধ্যে যদি কোনো প্রোটিন সিনথেসিস হয়ে থাকে তো এই প্রোটিনটা কি রকমের, কোন এনজাইমটা ফাংশনাল ছিল, এইসব গুলো জানার জন্য টলুইন দিয়ে ইস্টটাকে ফাটানো হয়। অ্যানিমাল সেলস এর ক্ষেত্রে অ্যাসিটন ইউজ করা হয়। The last one is the enzyme. Enzyme তোরা জানিস যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল ডিগ্রেডিং এনজাইমটার নাম হচ্ছে লাইসোজাইম। It acts on the peptidoglycan layer where it hydrolyzes beta 1,4 linkage of glycosidic bond. Okay. In case of gram positive, only lysozymes are used, but in case of gram negative, EDTA means a chelating agent. Chelating agent means a agent which adsorbs calcium plus magnesium ion along with lysozyme are used. On the other hand, in case of fungi plants, you know the plant having the cell wall made up of cellulose, chitin, lignin, pectin, xylan, etc. These enzymes are being utilized. Then we utilize some detergent or some solvent or specific enzyme. So in case of fungi and plant, a extensive reaction is being carried out to open the interior of the cell. Why? The fungi and plant having a strong cell wall. Other than that, it also having a cell membrane. So cell wall degrading and cell membrane degrading have to be applied to get the interior exposed. Similarly, bacteria is also a organism having the cell membrane and cell wall, but the bacterial cell wall is made up of another type of enzyme in compared to bacterial cell wall is made up of another type of polymer in compared to fungi and plant. So the bacterial polymer, cell wall polymer are being broken down by enzyme lysozyme. And in case of fungi and plant, chitinase, cellulase, pectinase, xylinase, etc. are being utilized. It will degrade the cell wall. Now, after the cell wall, you have to disturb the cell membrane. So you can use anionic detergent or any solvent. And if you don't want to do separately this, then go for the mechanical way. It will disrupt simultaneously the cell wall and cell membrane. So in laboratory, generally chemical methods are being preferred, and in industry, mechanical methods are being preferred, where already what substance is needed is being standardized and their method are also being standardized. But whenever an unknown compound is being is important, then chemical enzymatic methods are preferred. Okay.